হাই গাইস, সোয়ান হেয়ার। এই ভিডিওতে আমি আলোচনা করব গোল্ডিয়াম ইন্টারন্যাশনালকে নিয়ে। গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল কী করে, যদি প্রথম বিজনেসটা দেখি, এটা একটা ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্টার। ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্টার কী, তাহলে এই যে 88%, মানে আমি যে অ্যাজ অন Q1 FY26 দেখি, অলমোস্ট 88% রেভিনিউ, 88% যে ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্ট করে সেটা হচ্ছে LGD, মানে ল্যাবগোন ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্ট করে। আর বাকি যে 12% সেটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্ট। মানে অলমোস্ট আমি রেভিনিউ মিক্স দেখি, অলমোস্ট 88% জুয়েলারি মিক্স সেটা হচ্ছে LGD, আর ন্যাচারাল ডায়মন্ড যে জুয়েলারি মিক্স তার পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে 12%। আর পুরোটাই এক্সপোর্ট ড্রিভেন বিজনেস। আর যদি আজকে মেজরিটির যে বিজনেস আছে অলমোস্ট 90% সেটা আসছে US থেকে। যাই হোক, US ট্যারিফের আগে এটাই ছিল সবচেয়ে মেন অ্যাডভান্টেজ। মানে যাই হোক, US বিজনেস, কারণ US একটা হচ্ছে হিউজ মার্কেট, আর হিউজ মার্কেট যেখানে প্রফিটেবিলিটিও সেরকম বেশি, আর যদি গ্রোথও দেখি সেখানে সেরকম হিউজ, কারণ এর প্রফিটেবিলিটি, কারণ এই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের তৈরি, মানে এর নিজস্ব মানে নিজের সাপ্লায়ার থেকে লুজ ডায়মন্ড নেয় আর নিজে জুয়েলারি ম্যানুফ্যাকচার করে, নিজের ডিজাইনও করে। তাহলে হিউজ একটা মার্জিন। একটা হচ্ছে B2B জুয়েলারি এক্সপোর্ট, B2B যে ডায়মন্ড জুয়েলারি যেটা যদি কেউ USA এক্সপোর্ট করে, তার একটা হিউজ মার্জিন। যাক, US ট্যারিফের পর এটাই ওর সবচেয়ে সবচেয়ে খারাপ দিক হয়ে গেল, কারণ মেজরিটি দিয়ে দেখা যায় অলমোস্ট 90%, ক্লোজ টু 90% রেভিনিউ আসছে US থেকে, মানে অলমোস্ট 90%। এবার আসি এর একটা দ্বিতীয় সেগমেন্ট, যেটা মানে এটা একটা মেজর সেগমেন্ট, B2B জুয়েলারি, B2B ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্ট। আর একটা হচ্ছে মেজর একটা সেগমেন্ট খুবই, মানে যেটা FY25 নতুন ওপেন হয়েছে, সেটা নতুন সেগমেন্ট একটা হচ্ছে অরিজিন, যেটা হচ্ছে ল্যাবগোন ডায়মন্ড জুয়েলারি রিটেলার্স, যেটা ইন্ডিয়াতে শুধুমাত্র বিজনেসটা করবে। অরিজিনের নামে স্টোর ওপেন হবে, আর সেখানে শুধু ল্যাবগোন ডায়মন্ড জুয়েলারি সেল হবে। আর এটাও একটা প্রফিটেবল বিজনেস, অলমোস্ট 40 to 45% গ্রস মার্জিন বললো। আর যাই হোক, আমি এই সেগমেন্টে পরে আসছি। এবার আসি যে এই সেগমেন্টে আমাদের কী কী ট্র্যাক করতে হবে। মানে যদিও বা US ট্যারিফের পর সেগমেন্টটা পুরোপুরি এফেক্ট হয়ে যাবে, কারণ বিজনেসটা অনেকটা এফেক্ট হয়ে যাবে, কারণ মার্জিন এফেক্ট হবে সব, মানে পুরোপুরি মার্জিনটা এফেক্ট হবে। যেটা 18 to 20% গ্রস, 18 to 20% EBITDA মার্জিনের টার্গেট আছে, সেটা হয়তো অনেকটা এফেক্ট হয়ে যাবে। 80 to 22%, 80 to 22% EBITDA মার্জিনের টার্গেট। যাই হোক, সবচেয়ে খারাপ দিক এটাই কি, Q1 FY26 ম্যানেজমেন্ট জাস্ট PPT দিয়েছে, মানে কেপেক্সের পেজ লিস্ট দিয়েছে, কোনো কল করেনি। এটাই সবচেয়ে আমার খারাপ লাগে। কিন্তু আগের লাস্ট 4টে কোয়ার্টারে কল করেছিল, Q1 FY26 কী জন্য কল করলো না, এটাই আমার সবচেয়ে খারাপ লেগেছে। কারণ যদি কলটা করতো, আরও যে রিসেন্ট যে ট্যারিফের কারণে যে সিচুয়েশান কী হতে চলেছে বা কী হবে, পরবর্তী এফেক্ট কী হবে, সেটা হয়তো জানা যেত। আমি পুরোপুরি যে ভিডিওটা বানাচ্ছি সেটা পুরোপুরি Q4 FY25 কলের আপডেট বা কলের কমেন্ট অনুযায়ী, আমি ম্যানেজমেন্টের কমেন্ট অনুযায়ী ভিডিওটা বানাবো। তো আমি যদি Q1 FY26 কিছু আপডেট আমি দিয়ে দিই, যদি দেখা যায় যে অলমোস্ট যে রেভিনিউ মিক্স অলমোস্ট 88% আসছে ল্যাবগোন ডায়মন্ড জুয়েলারি থেকে, আর অলমোস্ট 12% আসছে ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি থেকে। পুরোপুরি এক্সপোর্ট, মানে পুরোপুরি যে রেভিনিউটা আসছে পুরোপুরি এক্সপোর্ট। 38% সামথিং রেভিনিউ গ্রোথ, আর প্যাড গ্রোথও আছে, অপারেটিং লেভারেজও পেয়েছে 53% প্যাড গ্রোথ, অপারেটিং লেভারেজও পেয়েছে। যাই হোক, ওইদিকে বাদ দাও, কারণ এবার আমাদের পাস্ট দেখলে হবে না, কারণ Q1 FY26 অলমোস্ট পাস্ট হয়ে গেছে। আমাদের এবার ফিউচারের বিষয়ে দেখতে হবে, কারণ ট্যারিফের পর পুরোপুরি বিজনেসটা এফেক্ট পড়বে। পরবর্তীকালে ওই 30-35% সেলস গ্রোথ আদৌ আসবে কি আসবে না, সেটা সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাই চলো দেখা যাক কী হয়। এবার যদি আমি দেখি Q1 FY26 কী হয়েছে, যদি দেখা যায় যে অলমোস্ট যদি দেখা যায় মানে অলমোস্ট যে অর্ডার বুক, টোটাল অর্ডার বুক ক্লোজ টু 1400 কারোর, 140 কারোর, আর ওইদিকে ছিল FY25 অ্যান্ড 140 কারোর অর্ডার বুক অলমোস্ট ছিল। আর এক্সট্রা অর্ডার বুক কিছু 80 কারোরের মতো অর্ডার বুক। যদি দেখা যায় টোটাল 220 কারোরের মতো একটা কনসোল অর্ডার বুক আছে, মানে B2B সেগমেন্টের অর্ডার বুক। আর যদি দেখা যায় যে অরিজিন সেগমেন্টে, যেটা ইন্ডিয়াতে LGD জুয়েলারি রিটেলার্স, যেটা সবে সেগমেন্টটা FY25 ওপেন হয়েছে। অ্যাজ অন Q1 FY26 অনলি 6 স্টোর, আর 8 স্টোর, 6 to 8 স্টোর, অলমোস্ট 8 স্টোর, 2 স্টোর ওপেন অ্যাজ অন Q1, আর 6 স্টোর FY25 টোটাল ওপেন হয়েছিল।
আর এখনও 8 স্টোর আন্ডার পাইপলাইন আছে, এখনও কিছু মানে আন্ডার পাইপলাইন। আর যদি এই FY25 FY25 মানে Q4 FY25 কলের গাইডেন্স ছিল যে অরিজিনের জন্য আমরা 20 to 30 স্টোর অরিজিনের জন্য FY26 ওপেন হবে। আর লং টার্ম গাইডেন্স মানে মিডিয়াম টার্ম যদি 2 to 3 ইয়ার্স যদি আমি গাইডেন্স দেখি 100 স্টোর ওপেনিংয়ের টার্গেট। ঠিক আছে, আমি পরে এই ভার্টিক্যালটাই পরে আসবো। এবার আসি যে ঠিক আছে, এবার আসি যে ট্যারিফের সিচুয়েশানে কী হবে। অ্যাজ অন Q1 ম্যানেজমেন্ট বলেছিল যে মানে তখন হয়তো এই যে 25% যে এক্সট্রা ট্যারিফ যেটা এতে পড়লো 27 আগস্ট যেটা এক্সট্রা ট্যারিফ অ্যাড হয়ে টোটাল 50% ট্যারিফ হয়, তখন হয়তো এই 50% ট্যারিফের কথা হয়। তখন কলটা যখন মার্চ এপ্রিল মেতে যখন কলটা হয়েছিল Q4 FY25 একটু কল, এই Q1 কলটা হলে আরও বেটার, আরও আন্ডারস্ট্যান্ডিংটা পাওয়া যেত বিজনেসটা কী হতে চলেছে ফিউচারে। যখন আমি সেই কল অনুযায়ী আমি ভিডিও যদি বলি যে এর মার্জিন একটা হিউজ মার্জিন বিজনেস, কারণ আর যদি দেখা যায় মার্কেটটা হিউজ, যদি বলে এর একটা ক্লায়েন্ট আছে, এর একটা ক্লায়েন্ট মানে বাইং পাওয়ার অলমোস্ট $500 million to $2 billion বাইং পাওয়ার। আর এ সবে FY25 টোটাল বিজনেস কত করেছে? অনলি $90 million, অনলি কত? $90 million। ওটা 800 crores মতো, 800 অলমোস্ট 800, যাক আমি 90 million যেটা ম্যানেজমেন্ট বলেছে। তাহলে অপরচুনিটি হিউজ, মানে একটা মানে যদি ওর যে ক্লায়েন্ট তার বাইং পাওয়ার হচ্ছে $500 million to $2 billion, এর শুধুমাত্র FY25 রেভিনিউ হয়েছে $90 million, তাহলে অপরচুনিটি হিউজ। Q4 সব বেটার, সব মানে ট্যারিফের আগে পর্যন্ত সমস্ত কিছু বেটার, মানে সেলস গ্রোথ হওয়ার স্কোপ প্রচুর। এবার আসি যে এর বিজনেসটা এ কী করে। এ শুধুমাত্র মানে লুজ ডায়মন্ড সেটা সাপ্লায়ার থেকে নেয়, এর ডায়মন্ডের উপর কোনো ডায়মন্ড প্রাইস যেখানে যাক ওর ডিপেন্ডেন্সি অতটা নেই, কারণ এর জুয়েলারির উপর নির্ভর করে, মানে এর যে মেটেরিয়াল। হ্যাঁ, জুয়েলারির দাম ইনডাইরেক্ট ডিপেন্ডেন্স আছে, মানে যদি ডাইরেক্টলি কোনো এলজিডির প্রাইসের উপর ডিপেন্ডেন্সি নেই, কারণ এর যে রিয়েলাইজেশান যদি দেখা যায় যে Q1 FY26 এলজিডি যে জুয়েলারি পার জুয়েলারির যে অ্যাভারেজ রিয়েলাইজেশান সেটা ছিল এলজিডি জুয়েলারির এখানে আছে দেখছি, এলজিডি জুয়েলারি পার জুয়েলারি অ্যাভারেজ রিয়েলাইজেশান ছিল $673, সেটা আগের বছরে ছিল $709, মানে অলমোস্ট $709 মতো। সেটা Q1 FY26 হয়েছে 600, কমে গেছে, অলমোস্ট অনেকটাই কমে গেছে, যেটা আগে Q1 FY25 ছিল $709, আর সেটা হয়তো কমে গিয়ে হয়েছে Q1 FY26 $673। এবার যদি আমি Q4 দেখি, Q4 এলজিডির যে পার পিস জুয়েলারি রিয়েলাইজেশান মানে পার পিস যে দাম, সেই পার পিসের দাম ছিল $724। তাহলে Q1 যে রিয়েলাইজেশানটা কমেছে, এলজিডি পার জুয়েলারি রিয়েলাইজেশান কমেছে, অ্যান্ড ইয়ার অন ইয়ারও পার জুয়েলারি রিয়েলাইজেশানটা কমেছে, মানে প্রাইসটা কমেছে। যাক, এটা একটা সেন্সিটিভ, মানে এটা একটা আমার একটা কনসার্নিংয়ের ব্যাপার যে এটা পরবর্তীকালে এফেক্ট করবে কি করবে না, কারণ এটা আদৌ স্টেবল আরও কমবে, ট্যারিফের কারণেও কমতে পারে, অথবা কারণ ট্যারিফটাই সবচেয়ে মেন রিজন যে এই এভারেজ, কারণ অলমোস্ট যে 88% রেভিনিউ আসছে ল্যাবগোন ডায়মন্ড জুয়েলারি থেকে, মানে এলজিডি জুয়েলারি থেকে। তাহলে এলজিডি জুয়েলারির যদি রিয়েলাইজেশন কমে তাহলে অটোমেটিক সেলস গ্রোথও কমবে। এবার সেটা যদি সেই রিয়েলাইজেশনটা কী জন্য কমছে তার মেন হয়তো রিজন হয়তো ট্যারিফ। এবার Q1 কলটা করলে বেটার হতো, আরও ভালোভাবে বোঝা যেত। আমি Q4 ডেটা নিয়ে সমস্ত এই ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, এবার যদি দেখা যায় যে যে ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি রিয়েলাইজেশনটা আমেরিকায়, মানে আমাদের ইন্ডিয়া সবচেয়ে ভালো, মানে সবচেয়ে লাগছে কি ইন্ডিয়াতে ন্যাচারাল ডায়মন্ডের রিয়েলাইজেশান, যারা ন্যাচারাল ডায়মন্ডের বিজনেস যাও ন্যাচারাল ডায়মন্ডে যাও, ন্যাচারাল মার্জিন হয়তো বেশি, কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের যে জুয়েলারির দামটা এলজিডি জুয়েলারির থেকে বেশি হয়। তাহলে মানে ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারির দাম এলজিডি জুয়েলারির থেকে সাধারণত বেশি হয়। কিন্তু আমি আমেরিকা যদি দেখাই যে এর মাইন ডায়মন্ড জুয়েলারি, যেটা ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি, Q1 FY26 রিয়েলাইজেশান কত? অলমোস্ট $485, যেটা Q1 FY25 ছিল $451, মানে বেড়েছে, ইয়ার অন ইয়ার বেড়েছে। যদি আমি Q4 দেখি, Q4 FY25 ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি বা মাইন ডায়মন্ড জুয়েলারির রিয়েলাইজেশান কত ছিল পার পিস? সেটা ছিল $467। তাহলে ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারির যে পার পিস
পার পিসে ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি ইয়ার অন ইয়ারও বেড়েছে অ্যান্ড Q1Q বেড়েছে, যদিও এই সেগমেন্টটা অনলি 12%। যাক, আমাদের এলজিডি সেগমেন্টটাকে ট্র্যাক করতে হবে যে এলজি সেগমেন্টটা কীভাবে গ্রো করলো বা কী এলজি সেগমেন্টটা কী হতে চলেছে। এবার যদি দেখি যে বিজনেসটা পরবর্তীকালে কী হতে পারে, মানে ম্যানেজমেন্ট বললো যে আমরা নিজেরাও কিছুটা মার্জিনে কিছুটা হেড নেবো, কারণ নিজেরা কিছুটা হেড নেবো, আর আমাদের যে রিটেলার্স বা কনজিউমার, সেখানে যে তাদের রিটেলারকে হেড নিতে হবে, কারণ যদি নাহলে পাস অন করা যাবে না। নিজেরা যদি পুরোটাই পাস অন নিজেরা অ্যাজ অন Q4 কল বলছি, Q4 কলে বলেছে যখন অলমোস্ট তখন হয়তো 25% ট্যারিফ, যদিও বা তখন হয়তো 25% ট্যারিফের কথা হচ্ছিলো অ্যাজ অন Q4 কল। তখন ওরা বলে যে আমরা কিছুটা হিট নেবো, আর যে আমাদের যে কাস্টমার তারা কিছুটা হিট নিয়ে মার্জিনটা পুরোটা পাস অন হয়ে যাবে রিটেলারের ওপর, কাস্টমারের উপর। কিন্তু অ্যাজ অন 25 এখন যে 50% ট্যারিফ, আমি এটা এখনও শিওর নই এই ট্যারিফটা কীভাবে পাস অন হবে বা অর্ডার বুক ক্যান্সেল হবে না, আদৌ পরবর্তী অর্ডার আদৌ আসছে কি আসছে না, আমি এইটা নিয়ে এখনও শিওর নয়। তাই আমি এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা বলতে পারবো না, কারণ কোনো কলই হয় না বা কোনো গাইডেন্সে ম্যানেজমেন্টের নেই, বা কীভাবে কী বিজনেসটা সেপে এগোচ্ছে আমি এটা বলতে পারবো না। আমি Q4 কল অনুযায়ী ভিডিওটা বলছি। এবার দেখা যাক, এবার আসি অরিজিনাল বিজনেসটা। তাহলে অলমোস্ট 88% বিজনেস এখন কোশ্চেন মার্কের সামনে, কীভাবে পরবর্তী বিজনেসে গ্রোথ হবে কোনো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বা ক্লিয়ার গাইডেন্স ম্যানেজমেন্টের এখনও পর্যন্ত আমি কিছু পাইনি, কোনো প্রেস রিলিজও নেই, আর কোনো বিজনেস আমি কোনো বুঝতেও পারলাম না যে কেন কলটা করলো না Q1 FY26-এ। এবার আছে অরিজিন বিজনেসটা যদি গ্রস মার্জিন দেখি, আমরা সাধারণত দেখে এসেছি যে আমাদের যে জুয়েলারি ডিলার তাদের গ্রস মার্জিন কত হয়, গ্রস মার্জিন অলমোস্ট 10 to 15% গ্রস মার্জিনে 10 to 15% গ্রস মার্জিন, আর এবিটা মার্জিন 6 to 8% হয়ে থাকে। এই অরিজিন ল্যাব গোল্ড ডায়মন্ডের গ্রস মার্জিন হচ্ছে অলমোস্ট 40 to 45%, হিউজ ল্যাব। যদিও বা এর একটা রিজন ম্যানেজমেন্ট একটাই রিজন দিল যে ল্যাব গোল্ড ডায়মন্ড আর ন্যাচারাল ডায়মন্ডের কোনো ডিফারেন্স সেরকম নেই, অলমোস্ট সিমিলার, যার জন্য এই প্রাইসটা এই জন্য এর গজ মার্জিনটা হিউজ, অলমোস্ট হিউজ গজ মার্জিন। যে ন্যাচারাল ডায়মন্ড বিজনেসের গজ মার্জিন এতটা নয় যতটা ল্যাব গোল্ড ডায়মন্ডের বিজনেসের গজ মার্জিন। রিটেলারি অরিজিন যেটা B2C সেগমেন্ট, যেটা ইন্ডিয়াতে স্টোর ওপেন হবে, অলমোস্ট 6টা স্টোর অ্যাজ অন Q1 8টা স্টোর অলরেডি ওপেন হয়ে গেছে, অ্যান্ড FY26-এর গাইডেন্স 25 to 30 স্টোর ওপেন করা। আমি যদি দেখি যদি Q3 25 to 30 যেতে অলমোস্ট 30 to 35 স্টোর অ্যাজ অন অ্যান্ড FY26 হয়ে যাবে। এবার যদি দেখে হিউজ মার্জিন। এবার ম্যানেজমেন্ট সবার কোশ্চেন এটাই হতে পারে, এটা একটা কমোডিটি বিজনেস, অলমোস্ট যে কেউ অনেক ফান্ডের স্টার্ট আপ আছে যারা এই এলজিডি জুয়েলারি রিটেলিং করছে, এলজিডি জুয়েলারি রিটেলিং বিজনেস রয়েছে, আর কিছু মেজর যেরকম সেনকো বলছে আমরা এলজিডিতে নামবো, মেজর যারা গোল্ড জুয়েলারি রিটেলার্স, অর্গানাইজ গোল্ড জুয়েলারি তারাও বলছে, যেরকম তার মধ্যে সেনকো একজন বলছে আমি এলজিডিতে যেটা সেনেস ব্র্যান্ডের মাধ্যমে এলজিডি জুয়েলারি সেল হবে। এবার তখন সে বলছে যে তখন এটাই বলছে যে আমার মার্জিনটা কীভাবে প্রোটেক্ট থাকবে, যেটা এখনও পর্যন্ত 40 to 45% গজ মার্জিনে ম্যানেজমেন্ট পুরো কনফিডেন্স যাদের বলছে আমরা এখনও পর্যন্ত যারা ফান্ডেড স্টার্ট আপ আছে আমাদের কম্পিটিটর, তাদের থেকে 5 to 30% চিপারে প্রোডাক্ট সেল করি। তার একমাত্র সেটা কীভাবে করতে পারে যদি আসি যে এরা করে কীভাবে, তারা এইভাবেই করে যে এদের টোটাল গোল্ডিয়াম হচ্ছে ইন্ডিয়ার লিডিং লার্জেস্ট টপ 5-এর মধ্যে যত বলে লার্জেস্ট ইন্ডাস্ট্রিতে লার্জেস্ট যে লুজ যে এলজিডি ডায়মন্ড তার বায়ার, এলজিডি ডায়মন্ডের বায়ার্স। এবার তাহলে যে লার্জেস্ট যদি বায়ার হয় তাহলে যে যত ভলিউমে বাই করবে তার তত প্রাইস কম হবে, স্বাভাবিক ব্যাপার। যে সাপ্লাই থেকে কেউ যদি একটা সাপ্লাই থেকে সাপোজ যদি আমি কোনো জায়গা থেকে 10টা পেন একসাথে বাই করি, আমার প্রাইস অবশ্যই কম হবে যে একটা বাই করছে, তাহলে সেখানে তার কস্ট কমলো, র মেটেরিয়াল কস্ট কমলো, আর নিজে ডিজাইন করে নিজে গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচার করে, তাই সেখানেও কষ্ট করলো। আদার্স যে জুয়েলারি যারা স্টার্ট আপ যারা আছে, আদার্স যে স্টার্ট আপ তারা কী করে, তারা এই যে ডায়মন্ড জুয়েলারির ডিজাইন তারা অন্য কাউকে দিয়ে করে, সেখানে তাদের মার্জিনটা তাদের টাকা দিতে হয়। অবশ্যই ডিজাইন জন্য স্কাই গোল্ডের মতো যারা ডায়মন্ড জুয়েলারি তৈরি করে বা খাজাঞ্চি যারা জুয়েলারি তৈরি করে তাদেরকে তো মেকিং চার্জেস দিতে হবে রে বাবা, কিন্তু একে সেই মেকিং চার্জেসও দিতে লাগে না, কারণ সে নিজে ডিজাইন করে নিজে ম্যানুফ্যাকচার করে।
তাহলে এই দুটো কারণ, মেন দুটো কারণ যার জন্য এ এত হাই গ্রস মার্জিনেও 5 to 30% চিপার দেন যারা রিটেলার্স আছে, যারা স্টার্ট আপ আছে, যারা মানে আনলিস্টেড স্টার্ট আপ আছে, ফান্ডের স্টার্ট আপ আছে। তাহলে এটা কনফারেন্স সাথেও বলছে, এটা কনফারেন্স সাথে এও বলছে যদি কোনো অর্গানাইজ রিটেলার্স, যারা বিগ রিটেলার্স যদি এই ইন্ডাস্ট্রিতে জাম্পও করে, এর মার্জিন অতটা এফেক্ট হবে না। ও কনফিডেন্স সাথে বলছে, কারণ মানে এর ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন রয়েছে ভাই, এ নিজে বানায়, নিজে ডিজাইন করে, সব করে। তাহলে আর এই সেগমেন্টটাও বলে FY27 এর পর বা FY20 অ্যান্ড ইন্ডিয়ান যে এই বিজনেসটা B2C সেগমেন্টটা, এটা ওভারঅল রেভিনিউতে কন্ট্রিবিউট করা স্টার্ট করে দেবে। আর ওভারঅল রেভিনিউ কন্ট্রিবিউট করা স্টার্ট করলে কী হবে, যেটা ইউএসের উপর ডিপেন্ডেন্সি সেটাও কিছুটা কমবে, অবশ্যই কিছুটা কমবে। আর ওভারঅল মার্জিনটাও বাড়বে, কারণ এই সেগমেন্টের মার্জিনটা হিউজ মার্জিন, অলমোস্ট 40 to 45% গজ মার্জিন। ইবিটা মার্জিন এখনও পর্যন্ত ব্রেক ইভেন হয়নি, তাই কোনো মার্জিনের গাইডেন্স দেয়নি, গজ মার্জিনের গাইডেন্সই দিয়েছে যে এই মার্জিনটা সাস্টেনেবল হবে। তাহলে বাই FY27 অ্যান্ড এই সেগমেন্টে যদি বেড়ে যায়, মানে এটা একটা হিউজ ওপেন। আর যদি দেখা যায় যে এটা একটা, যদি এই ইন্ডাস্ট্রিটা বড়ো হয়, যদি আমাদের যে আদার্স যে রিটেল, কল্যাণ, গোল্ড জুয়েলারি রিটেলের মতো, যদি গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রির মতো এই ইন্ডাস্ট্রি যদি বড়ো হয়, একটা আর্লি মুভার অ্যাডভান্টেজ মানে এর রয়েছে, কারণ এর ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন রয়েছে। আর এই হিউজ স্পিডে স্টোর ওপেন করার গাইডেন্সও দিয়েছে। মানে আমি যদি রিসেন্ট একটা আপডেটের কথা বলি, মানে এফএস লিস্টে দিয়েছে অলমোস্ট 202 কারোসের মতো ফান্ডে হয়েছে QIPর মাধ্যমে। আর টার্গেট আছে 70 to 90 স্টোর ওপেনিং উইদিন 12 to 18 মান্থ। যত সম্ভব দেখলাম, যাক 12 to 18 মান্থের মধ্যে 70 to 90 স্টোর ওপেনিংয়ের গাইডেন্স দিয়েছে। মানে ফান্ডেস করছে ভাই স্টোর ওপেন করবে বলে। মানে ইন্ডিয়ান যে B2C সেগমেন্টের ওপর হিউজ ফোকাস ম্যানেজমেন্টের রয়েছে। আর আমি B2B সেগমেন্টে, যেটা আমেরিকার রিটেলার্সদের জুয়েলারি সেল করে, ওই সেগমেন্টের ওপর আমি এখন কিছু কমেন্ট এই জন্যই করবো না, কারণ Q4-এর যে কনকলের ডেটাটা আছে এটা অনেকটা ওল্ড ডেটাকে এই জন্যই বলবো। তখন 25% ট্যারিফ ছিল, আর তখন ট্যারিফ কমে যাওয়ারও কথা চলছিল, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যে একটা ডিল হয়ে গেলে ট্যারিফটা যাতে কমে যায়। কিন্তু কারেন্ট যে 50% ট্যারিফের সিচুয়েশান, আর ম্যানেজমেন্ট Q1 FY27 কোনো কলও করলো না। আমার কাছে কোনো লেটেস্ট কোনো আপডেটও নেই যে কী হতে চলেছে কি B2B সেগমেন্টে, যেটা অলমোস্ট 88%, মানে অলমোস্ট টোটাল, মানে যাক আমি ভুল হচ্ছে, মানে অলমোস্ট টোটাল রেভিনিউটা আসছে, মানে 90% রেভিনিউ আসছে আমেরিকা থেকে। আর টোটাল রেভিনিউটা, মানে 90% যে রেভিনিউটা, মানে অলমোস্ট টোটাল রেভিনিউ, 90% রেভিনিউ মানে অলমোস্ট বেশি টোটাল। আর কি বলবো, টোটাল রেভিনিউটা যদি আমেরিকার উপর ডিপেন্ডেড থাকে, আমি সেই সেগমেন্টের উপর এখন কমেন্ট করবো না, কারণ এই সাধারণত এই সমস্ত যে বিজনেসগুলো যারা আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, তাদের থেকে এখন দূরে থাকা বেটার হবে। কিন্তু এই সেগমেন্ট, এই বিজনেসগুলোই কিন্তু পরবর্তী অপরচুনিটি, কারণ কিছু মানে এই ট্যাপটা যদি কমে যায়, স্বাভাবিক ব্যাপার, যদি কেউ জানে না ভবিষ্যতে কী হতে যায়, পরবর্তীকালে যদি কোনো ট্রেড ডিল বা কোনো যদি ট্যারিফটা কোনো ডিলের মাধ্যমে 50 থেকে 15 বা 20% হয়ে যায়, তাহলে স্টকগুলো দৌড়াবে, স্বাভাবিক ব্যাপার, দৌড়াবে, কারণ তাহলে তো অর্ডার ফ্লো হবে। আর আমি এর যে 220 কারোর মতো যে অর্ডারটা রয়েছে অ্যাজ অন Q4, আমি আদৌ ক্লিয়ার নয় যে এই অর্ডারটা আদৌ সাকসেসফুল হয়ে ডেলিভার হবে কি হবে না, কারণ ট্যারিফে পুরোটাই এফেক্ট করে দিয়েছে। মানে কেউ যদি অর্ডার, সাপোজ যদি আমি বলি একটা জুয়েলারি যদি অর্ডার কেউ 100 টাকায় করে থাকে, অর্ডার তাকে দিয়ে থাকে, কিন্তু এখন সেই ট্যারিফের পর সেই জুয়েলারিটা সেখানে গিয়ে দাম হয়ে যাবে 150 টাকা, স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই যে রিটেলার্সগুলো, যারা ইউএসএ যারা রিটেলার্স, যারা গোল্ডেমের থেকে মাল নিচ্ছে, তাদের মার্জিন এফেক্ট হবে, তারা সেই অর্ডারটা ক্যান্সেলও করতে পারে। মানে এই Q1 FY27 কলটা করা উচিত ছিল ম্যানেজমেন্টের। যাক, দেখা যাক। আমি যে B2C সেগমেন্টে, যেটা ইন্ডিয়ান বিজনেস, যেটা অরিজিন যে সেগমেন্টটা, যে ব্র্যান্ডটা ওপেন করবে ম্যানেজমেন্ট, আমি সেই সেগমেন্টের উপর ম্যানেজমেন্টের ফোকাস দেখে আমি ভিডিওটা বানালাম। কিন্তু যে B2B সেগমেন্টটা, যেটা US বিজনেস, ওই সেগমেন্টটার উপর ভিত্তি করে যে এই ইউএসএ যে সাপ্লাই করে, এই হিউজ মার্কেট, হিউজ পোটেন্সিয়াল, এই ভেবে কেউ এখন এই সমস্ত যারা US বেস্ট, যে মেজরিটি রেভিনিউ যারা US থেকে আসছে, এই সমস্ত বিজনেসে এখন ইনভেস্ট করো না, এখন দূরে থাকো। দেখা যাক কী হয় পরবর্তীকালে। যদি কোনো গুড নিউজ আছে যে ট্যারিফটা কমে গেল, বা যাক, আমি ভবিষ্যৎবাণী করছি না, যদি কমে যায় এটা একটা গুড অপরচুনিটি হতে পারে, কিন্তু এখন এই সমস্ত বিজনেস থেকে দূরে থাকাই বেটার। যেটা মেন 90% বিজনেসটা এফেক্ট হয়ে গেল, এরকম অনেক বিজনেস আছে যাদের মেজরিটি বিজনেস US থেকে, তারাও পুরো এফেক্ট হয়ে গেছে। ওকে, বাই। এটা একটা গুড অপরচুনিটি, সিম্পল বিজনেস, পড়ো, কনকল পর বুঝতে পারবে, খুবই সিম্পল বিজনেস। বাই।